কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে, আমরা তো অনেকে তো আমাদের কাছে রয়েছে। এখন এদের কাছে আরও আমরা রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সব কিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটাই তো হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। কারণ আমাদের এখন আর যে আমাদের যে আলামতকে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সব কিছু আমাদের, এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাজটা হবে কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। পুরো জট খুলতে কতদিন সময় লাগতে পারে? এখন পর্যন্ত একটা কুয়াশা অবস্থা। জট বলতে আমরা তো অলরেডি বললাম যে এটা কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসে পড়েছি আমরা। কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন। বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামিকে তো মোটা দাগে বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি। আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভাই, এই ঘটনায় শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন না, বাংলাদেশের অনেক বড় বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ভয়েস মেসেজও পাঠানো হচ্ছে বিভিন্ন জনের নাম। কোনো বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আছে এটা? এটা কি সোনা ব্যবসায়ী দ্বন্দ্ব আছে? এটা দেখেন, মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি বলছি একটাকে, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরাও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি। যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে গোপাল বিশ্বাস ওখানে স্বর্ণের একজন ব্যবসায়ী, গোপাল বিশ্বাস তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনও মানে এবং আমরা তার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি না। ঘুরে আসলেন, এটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া না? এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। আমরা কিন্তু এখন দেখেন এরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 227 জন যাত্রী, 12 জন ক্রু তারা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ মাইল এলাকা কিন্তু তারা এটাকে খুঁজেছে। এখানে ঘটনা তো মানে মাসেই পার হলো না। আমরা আশাবাদী বাকি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা যাওয়ার কারণে না, আমরা যাওয়ার আগেও থেকেও তারা এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি সেফটি ট্যাঙ্কি বা স্টোরেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন। আসলে আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে।
তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি মানে একটু যখন যদি মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত উদ্ধার হয়েছে না এটা তো এটা ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিক করার পরে না এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা শুরু রুজু হয়েছে তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন করা আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স এটা আমরা গিয়ে তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ সেগুলো পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে মানে এই মানে সুরথাল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ফরেন্সিক এবং সেখান থেকে যে ভিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয় এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সুয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং উদ্ধারও হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে একটু আনন্দে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে ভাই আপনার কাছে কি মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না এটা তো আপনি তো এখনই নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমরা অবশ্যই আশাবাদী আমরা মনে করি যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ তারাও কাজ করছে আমাদের বাংলাদেশের ডিবি আমরাও কাজ করব এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই ভাই কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা আর কলকাতার পুলিশ আপনাদেরকে নতুন তথ্য